হ্যাঁ, হ্যালো মারিয়া, শুনতে পাচ্ছ? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর স্লাইড দেখতে পাচ্ছ? বলছি হ্যাঁ স্লাইড স্যার। দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যায়? বলছি হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে কোনো প্রবলেম ছিল? ওরা না স্যার। প্রবলেম গুলো বলবা, যে কোথাও যদি সমস্যা থাকে বলবা। বাকি সবাই তো লোক। আচ্ছা, আজকে আমি শুরু করছি ক্লাস। সময় তো বেশি থাকে না, শুরু করে দিই। আচ্ছা, আজকের অনলাইন ক্লাস করেছিল নাই, আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, সহযোগী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। আজকের আলোচ্য যে টপিকস গুলো আছে সেগুলো হলো, আজকে প্রোটোপ্লাস্ট ও প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা জানবো, সাইটোপ্লাজম ও এর কাজ, অসুস্থ নির্জীব বস্তু, কোষ প্রাচীর। যদি এখানে কোষঝিলি লেখা আছে, সমগ্র কোষঝিলি মনে হয় পড়ার সময় হবে না। আমরা 4 নম্বর পর্যন্ত পড়বো, কোষ প্রাচীর পর্যন্ত পড়বো, 1 থেকে 4 আমরা পড়বো। তো প্রথমে আমরা আসি প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট জিনিসটা কি আসলে? আমরা গত ক্লাসে একটু বলেছিলাম যে কোনো উদ্ভিদ কোষ অথবা একটি আদর্শ কোষের কোষ প্রাচীর ব্যতীত অবশিষ্ট অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। আমরা গত ক্লাসে উদ্ভিদ কোষের ছবি দেখেছিলাম। তাহলে উদ্ভিদ কোষের বাইরের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর বাদ দিলে ভিতরে যে অংশগুলো আছে, এই অংশগুলোই হলো প্রোটোপ্লাস্ট। তাহলে কোষ প্রাচীর বাদ দিলে ভিতরের অংশগুলো কি কি থাকে? থাকে হলো কোষ ঝিল্লি, তারপরে থাকে হলো প্রোটোপ্লাজম। হ্যাঁ, এগুলো কোষ ঝিল্লি প্লাস প্রোটোপ্লাজম ইকুয়াল টু হলো প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট দুইটা অংশ নিয়ে গঠিত, যথা প্রোটোপ্লাজম সজীব অংশ ও নির্জীব বস্তু বা অপ্রয়োজনীয় উপাদান। তো প্রথমে আমরা আসলে প্রোটোপ্লাজম। কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলেরধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, আঠালো, জেলির ন্যায় অর্ধতরল কলেরধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। আমরা এখানে কলেরধর্মী বলে একটা অংশ দেখতে পাচ্ছি। কলেরধর্মী অংশটা কি সবাই বোঝো? স্যার, কলেরধর্মী অংশটা বোঝো? না আচ্ছা, স্যার। না স্যার, আমার এখানে তো স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন যে শেয়ার করছেন স্যার, ওইটা দেখাই যাচ্ছে না স্যার। স্ক্রিন স্যার এখন আসছে। দেখা যাচ্ছে? দেখা যায়? স্যার একবার দেখা যায় আবার যাই কেন? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন দেখা যাইতেছে। আচ্ছা, এখানে দেখো কলেরধর্মী বলে একটা কথা আছে। প্রোটোপ্লাজমের একটা বৈশিষ্ট্য হলো কলেরধর্মী। তো কলেরধর্মী বৈশিষ্ট্যগুলো কি? যে এদের পৃষ্ঠটান ক্ষমতা বেশি, কোনো বস্তুর সাথে লেগে থাকার প্রবণতা রয়েছে। হ্যাঁ, পানিগ্রাহী। আমরা কুরবানির যখন আমরা গোশত কাটি, তখন কুরবানির যে ছোট ছোট যে গোশতের টুকরা বা চর্বির টুকরা অনেক সময় দেয়ালে লেগে যায়, যেগুলো টুকরা হয়ে যায়, এগুলো এই জিনিসটা কি খেয়াল করেছো? তাহলে এই গোশত এটা হলো কি আমিষ, চর্বি এটা হলো লিপিড। তাহলে এগুলো হলো কলারধর্মী। এরা দেয়ালে লেগে যেতে পারে, মানে কোনো বস্তু। হ্যাঁ, তাহলে আমরা বললাম কি, এই কলারধর্মী পদার্থের বৈশিষ্ট্যগুলো কি? এদের পৃষ্ঠটান ক্ষমতা বেশি, পানিগ্রাহী এবং কোনো বস্তুর সাথে লেগে থাকার প্রবণতা রয়েছে। তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে বলবো আমরা কলেরধর্মী। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজম হলো বর্ণহীন, অর্ধস্বচ্ছ, অর্ধতরল, আঠালো পদার্থ। এটি কলয়েডাল ধর্মী ও দানাদার। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। আচ্ছা, এখানে আরেকটা অংশ আমরা আসলাম, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব জিনিসটা বুঝো? আচ্ছা, না স্যার। না বুঝো তাহলে আমি বলি
যে পানির সাথে কোনো বস্তুর যখন তুলনা করা হয়, যেমন পানিতে যদি রক্ত পড়ে যায় তাহলে পানিতে রক্ত কি দেখা যায় না দেখা যায় না? পানিতে যদি দেখা রক্ত যায়। দেখা যায় তাহলে বুঝতে হবে পানির চেয়ে রক্তের ঘনত্ব বেশি। পানিতে যদি কোনো কিছু পড়ে যায় আর সেটা যদি বোঝা না যায় তাহলে বুঝতে হবে ওই আপেক্ষিক গুরুত্ব কম পানির চেয়ে। যেহেতু দেখা যায় তাহলে এটা হলো আপেক্ষিক গুরুত্ব বেশি। হ্যাঁ, পানির সাথে এটা তুলনা করা হয়। উত্তাপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। এটি পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরল এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। তাহলে এই ছিল ভৌত বৈশিষ্ট্য। রাসায়নিক বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমের মধ্যে জৈব ও অজৈব পদার্থ রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি থাকবে পানি। হ্যাঁ, এবং অন্যান্য জৈব পদার্থের মধ্যে থাকবে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার ইত্যাদি। এগুলো সবই হলো অজৈব পদার্থ। এবং জৈব পদার্থ, তাহলে অজৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি থাকবে কিন্তু পানি। জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় বিভিন্ন ধরনের আমিষ বা প্রোটিন। তারপরেই থাকবে কার্বোহাইড্রেট, লিপিড এবং ভিটামিন। জৈবিক বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উদ্দীপনায় সাড়া দেয়। খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, শোষণ বৃদ্ধি ইত্যাদি সব মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজমে ঘটে থাকে। অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে। এদের এদেরও মৃত্যুও ঘটে। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আমরা এখানে দেখাচ্ছি, মেটাবলিক কার্যকলাপ। মেটাবলিক কার্যকলাপ এটা মানে হলো বিপাকীয় কার্যকলাপ। তাহলে বিপাক বা বিপাকীয় কার্যকলাপ এই জিনিসটা কি আমরা বুঝি? যদি আমরা না বুঝি আমি এটা বলে দিচ্ছি। তাহলে বিপাকীয় কার্যকলাপ বলতে বোঝায় আমাদের দেহের ভিতরে অনবরত ভাঙ্গা এবং গড়ার কাজ চলতে থাকে। এটাকে বলা হয় বিপাকীয় কার্যকলাপ বা মেটাবলিক কার্যকলাপ। ঠিক আছে, আমাদের দেহের কোষের মধ্যে কোনো যৌগ তৈরি হচ্ছে, আবার কোনো যৌগ ভেঙে যাচ্ছে। তাহলে এই ভাঙা গড়ার কার্যকলাপটাই হলো মেটাবলিক কার্যকলাপ। আচ্ছা, এবার আমরা আসছি প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজম স্থির থাকে না। প্রোটোপ্লাজমের গতিময়তাকে তার চলন বলে। কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে। হ্যাঁ, তাহলে কোষের মধ্যে প্রোটোপ্লাজম স্থির অবস্থায় থাকবে না। প্রোটোপ্লাজম জলস্রোতের মতো, হ্যাঁ, মুভ করে বা চলন সম্পন্ন করে। আর এই চলনকে আমরা বলবো আবর্তন বা সাইক্লোসিস। তাহলে প্রোটোপ্লাজমের যে আবর্তন বা সাইক্লোসিস আছে এটা দুই ধরনের। একটাকে বলবো একমুখী আবর্তন বা রোটেশন, আর আরেকটা হলো বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। যে একমুখী আবর্তন যে চলনে প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরতে থাকে তাকে একমুখী আবর্তন বা রোটেশন বলে। যেমন পাতা জাতীয় উদ্ভিদের কোষে প্রোটোপ্লাজমের চলন। আমরা ছবিটা দেখি তাহলে ক্লিয়ার বুঝতে পারবো। এটা একটা কোষের ছবি, উপরের অংশটা হলো উপরের কোষ। তাহলে এই কোষের ভিতরে এটা হলো একটা গহ্বর, এটা নিউক্লিয়াস। তাহলে এই যে সাদা যেগুলো ফাঁকা অংশ আছে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, এই সাদা অংশগুলো হলো প্রোটোপ্লাজম। তাহলে এই গহ্বরকে বেষ্টন করে এই প্রোটোপ্লাজম একদিকে, হ্যাঁ, কোষ প্রাচীরের কাছাকাছি গিয়ে এটা কি হচ্ছে, আবর্তিত হচ্ছে। এই আবর্তনকে বলবো একমুখী আবর্তন। আচ্ছা, নিচের ছবিটা দেখো, নিচের ছবিটা হলো এটা হলো বহুমুখী আবর্তনের ছবি। এখানে কোষ গহ্বর কয়টা দেওয়া আছে ছবিতে দেখতে পাচ্ছ? কয়টা দেওয়া আছে কোষ গহ্বরের ছবি? তিনটা। তিনটা। তাহলে এখানে দেখো যে নিউক্লিয়াস হচ্ছে একটা। তাহলে এখানে যে সাদা অংশগুলো হলো প্রোটোপ্লাজম। তাহলে নিচের যে গহ্বরটা আছে সেটা এদিক দিয়ে, হ্যাঁ, এটা হলো ডান সাইড দিয়ে হয়ে আবার বাম সাইডে আবর্তিত হচ্ছে। হ্যাঁ, ঠিক উপরে ডান দিকে যেটা আছে সেটা আবার, হ্যাঁ, বাম দিকে হয়ে ডান দিকের দিকে যাচ্ছে। এটা আবার হলো ডান দিকে হয়ে আবার বাম দিকে যাচ্ছে। তাহলে তিনটা গহ্বর আছে, তাহলে তিনটা গহ্বরের ভিতরে প্রোটোপ্লাজমের চলন, হ্যাঁ, এক একটা এক এক রকম। এই আবর্তনকে আমরা বলবো বহুমুখী আবর্তন। তাহলে বহুমুখী আবর্তন কাদের ক্ষেত্রে দেখা যায়? একটা উদ্ভিদ
যার নাম হলো ট্রাডেসক্যানশিয়া উদ্ভিদের কুশস্থ প্রোটোপ্লাজমের চলন। তাহলে কি আমরা প্রোটোপ্লাজমের একমুখী এবং বহুমুখী চলন বুঝলাম? প্রোটোপ্লাজমের যে চলন, একমুখী চলন আর বহুমুখী চলন, এটা বুঝেছি সবাই? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, থ্যাংক জি ইউ। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা স্যার যাবো হলো আরেকবার একটু বলেন। হ্যাঁ, বলো বলো। হ্যালো, থেমে গেলা যে? স্যার নেটওয়ার্কের সমস্যা একটু আমাদের এইখানে। আচ্ছা, আমরা এবার যাই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম তাহলে কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং প্লাজমা মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নাম হলো সাইটোপ্লাজম। তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ছিল সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত ছিল, হ্যাঁ, এবং প্রোটোপ্লাজমীয় অংশের নাম হলো সাইটোপ্লাজম। হ্যাঁ, সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের একটা অংশ। তাহলে এই সাইটোপ্লাজম কি নিয়ে গঠিত? সাইটোপ্লাজম সাইটোসোল এবং কোষীয় অঙ্গাণুর সমন্বয়ে গঠিত। সাইটোসোল কাকে বলা হয়? সাইটোপ্লাজমের মাতৃকাকে সাইটোসোল বলা হয়। ভৌত গঠন। সাইটোসোল হলো একটি অর্ধতরল দানাদার অর্ধস্বচ্ছ সমধর্মী কলয়েডাল পদার্থ। এর আরেকটা নাম থায়োপ্লাজমও বলা হয়। সাইটোসোলের পরিধির দিকে অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে বলা হয় এক্টোপ্লাজম এবং কেন্দ্রের অধিকতর ঘন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। তাহলে আমরা সাইটোসোল জিনিসটা বুঝেছি। সাইটোসোল হলো কি, যে একটা কোষের মধ্যে কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত যে অংশটি আছে, ঠিক আছে, সেখানে নিউক্লিয়াস বাদ দিয়ে যে তরলটা থাকবে, সে তরলটা হতে পারে দানাদার অর্ধস্বচ্ছ কলয়েডাল পদার্থ, সেটাই হবে সাইটোসোল। এটাকে আমরা বলতে পারি মাতৃকা। এর আরেকটা নাম থায়োপ্লাজম। আবার এই সাইটোসোল যখন পরিধির দিকে থাকবে, মানে কোষঝিল্লির ঠিক নিচের দিকে যখন থাকবে, তখন সেই অঞ্চলকে বলা হবে এক্টোপ্লাজম। আর কেন্দ্রের দিকে যদি থাকে, সাইটোসোলের ঘন অঞ্চলটাকে বলবো এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমের কাজ: বিভিন্ন কোষীয় অঙ্গাণুকে ধারণ করে রাখবে, জৈবিক কাজে অংশগ্রহণ করে, কোষের অম্লত্ব ও খারত্ব নিয়ন্ত্রণ করা এবং আবর্তনের মাধ্যমে কোষীয় অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করা, পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া এবং রেচন প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করা। তাহলে এই ছিল সাইটোপ্লাজমের কাজ। এবার আসবো কোষস্থ নির্জীব বস্তু। কোষ বিক্রিয়ায় উৎপন্ন বহু নির্জীব বস্তু কোষের সাইটোপ্লাজম এবং কোষ গহ্বরে জমা হয়। যে বস্তুগুলো দ্রবীভূত অবস্থায় ফোটা বা দানাদার বস্তু হিসেবে অথবা ক্রিস্টাল হিসেবে অবস্থান করতে পারে। নির্জীব বস্তুগুলো তিন ধরনের হয়। এক নম্বর সঞ্চিত পদার্থ। আমরা গত ক্লাসে একটু টাচ দিয়েছিলাম যে কোষের প্রধান প্রধান সঞ্চিত পদার্থগুলো হলো শর্করা বা কার্বোহাইড্রেট। আমরা বলেছিলাম উদ্ভিদ কোষের সঞ্চিত পদার্থের নাম স্টার্চ বলেছিলাম। এছাড়াও প্রোটিন বা আমিষ এবং চর্বি। দ্রবণীয় শর্করার মধ্যে থাকবে গ্লুকোজ, চিনি, ইনোলিন এবং অদ্রবণীয় শর্করার মধ্যে থাকবে স্টার্চ, গ্রেইন, শ্বেতসার, দানা, সেলুলোজ ও গ্লাইকোজেন। তাহলে এগুলো হলো সঞ্চিত পদার্থ। নিঃসৃত পদার্থ, তাহলে উদ্ভিদের কোষ কিছু নিঃসৃত পদার্থ হয়, যেমন হলো পিগমেন্ট, আমরা গত ক্লাসেও বলেছি, যেমন ক্লোরোফিল একটা পিগমেন্ট, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো হলো পিগমেন্ট, এগুলো নিঃসৃত হয়। হরমোন যেমন অক্সিন, এনজাইম যেমন ফসফোরাইলেজ আছে, ক্যাটালেজ আছে, হ্যাঁ, এগুলো হলো এনজাইমের নাম। নেকটার, তাহলে এগুলো ফুলের একটা গ্রন্থির নাম নেকটার, এই গ্রন্থি থেকে কিছু রস ক্ষরণ হয়। তাহলে এগুলো নিশ্চিত পদার্থ। যেমন এখানে কয়েকটা রঞ্জকের নাম দেওয়া হয়েছে: ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, অ্যান্থোসায়ানিন ইত্যাদি। তাহলে পিগমেন্ট মানে হলো রঞ্জক। বর্জ্য পদার্থ, তাহলে এই পদার্থগুলো প্রোটোপ্লাজমের মেটাবলিক প্রক্রিয়ায় উপজাত হিসেবে উৎপন্ন হয়। উদ্ভিদের ক্ষেত্রে উল্লেখযোগ্য বর্জ্য পদার্থগুলো হলো রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালক্যালয়েড, অর্গানিক অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল।
আমরা অনেক সময় বলি যে উদ্ভিদের বাকল থেকে বা চামড়ার ফাটা অংশ দিয়ে অনেক সময় আঠা বের হচ্ছে। তাহলে এই আঠাগুলো এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এই বর্জ্যগুলোর নাম হবে এক এক রকম। কারো ক্ষেত্রে এটা গাম হবে, কারো ক্ষেত্রে ল্যাটিস, কারো ক্ষেত্রে ট্যানিন, হ্যাঁ, কারো ক্ষেত্রে উদ্বায়ী তেল। যেমন তোমরা একটা উদ্ভিদের নাম শুনেছো, তুলসী উদ্ভিদ। এই তুলসী উদ্ভিদ থেকে এক ধরনের উদ্বায়ী তেল নির্গত হয়। হ্যাঁ, যেটা উদ্বায়ী মানে কি, বায়ু নির্গত হওয়ার সাথে সাথে বাতাসে মিশে যায়। আবার কিছু উদ্ভিদ আছে যেমন কচু, এদের ক্ষেত্রে কি হয়, প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট। যখন সূচের মতো আকারে অবস্থান করে তখন এদেরকে বলা হবে র্যাফাইড। এবং যখন আঙ্গুরের থোকার মতো, হ্যাঁ, ক্যালসিয়ামের কার্বনেটের ক্রিস্টালকে বলা হয় সিস্টোলিথ। তাহলে অনেক সময় দেখবা কচু উদ্ভিদের পাতাগুলো বড় বড়, হ্যাঁ, এবং সাদা সাদা স্পট থাকে। খেয়াল করেছো কিনা জানি না। তাহলে সাদা সাদা স্পট থাকে কচু উদ্ভিদের পাতায়, সেগুলোই কিন্তু সিস্টোলিথ। অর্থাৎ সেগুলো হলো ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা এই কোষস্থ নির্জীব বস্তুগুলো, জিনিসগুলো বুঝলাম। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলো। ক্রিস্টাল মানে কি? ও, ক্রিস্টাল মানে হলো স্ফটিক। যেমন হলো চিনি, চিনি তো দেখেছো তাই না, চিনি লবণ একটা দানাদার, তাই না? ক্রিস্টাল মানে হলো একটা স্ফটিক বা একটা দানার মতো ঠিক অংশ। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, এখানে কিছু তথ্য তোমাদের জন্য দেওয়া হলো, অনেক সময় অবজেক্টিভে আসতে পারে। সর্বাপেক্ষা ছোট কোষ জীব জগতের, এর নাম হলো মাইক্রোপ্লাজমা। সবচেয়ে বড় আয়তনের প্রাণী কোষ উট পাখির ডিম। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ অ্যাসিটাবিউলারিয়া নামক শৈবাল। বহুকোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ রেমি নামক একটি গাছের বাকলের একটি তন্তুর কোষ, দৈর্ঘ্যে প্রায় 55 সেন্টিমিটার। মানুষের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ লিম্ফোসাইট। মানুষের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমরা কি কোষ দেখেছো? তোমাদের মধ্যে কেউ কি কোষ দেখেছো? চোখ নিয়ে, মানে খালি চোখে, হ্যাঁ, স্যার। অনুবীক্ষণ যন্ত্রে না, খালি চোখে। কেউ দেখো নাই? না স্যার। না স্যার। খাওনি? কখনো খাওনি কোষ? কোষ খেয়েছো? না স্যার, বলতে কোষ বলতে খেয়েছো? তো পারি না। কোষ তো প্রতিদিনই খাও। মাছ মাংস খাও না? জি স্যার। মাছ মাংস মাছ কি ইচ্ছা মাংস করে হ্যাঁ খাও? স্যার। ভাত এগুলাই। হ্যাঁ, ওগুলোই তো কোষ, অনেকগুলো কোষের একটা গঠন তোমরা খাও। আচ্ছা, কোষও খাওয়া যায়, একটা কোষও খাওয়া যায়। যেমন অনেক সময় সকালে রুটি দিয়ে খাও। কি সে কোষটার নাম কি? ইস। ডিম, মুরগির ডিম। হ্যাঁ, মুরগির ডিম কিন্তু একটা আস্ত কোষ। এবং মুরগির ডিমটা হলো একটা ডিপ্লয়েড কোষ। কারণ মুরগির ডিম যদি আমরা, স্যার ওইটার ভিতরে কত বড় একটা কোষ? হ্যাঁ, ওটা মুরগির মুরগির ডিম একটা কোষ। ঠিক আছে, এটা একটা ডিপ্লয়েড কোষ। কারণ মুরগির যদি এটাতে পুরো তা আস্ত দেয়, কোষ একটা। হ্যাঁ, একটা আস্ত কোষ। আর এই মুরগির ডিমে যদি তা দেওয়া হয় তাহলে মুরগির ডিমটা হলো কি, যে একসময় বাচ্চা ফুটে বের হয়, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা ডিপ্লয়েড কোষ। কারণ এটা হলো ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হয়ে এই কোষটা তৈরি হবে, এই জন্য ডিপ্লয়েড। আমরা এবার চলে যাব কোষ প্রাচীরে। তাহলে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু, দৃঢ়, ভেদ্য ও স্থিতিস্থাপক জড়প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে। আবিষ্কার রবার্ট হুক 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রে বোতলের পর পরীক্ষাকালে যে প্রকোষ্ঠ দেখেছিলেন তা মূলত ছিল একটা কোষ প্রাচীর। প্রাণী কোষ, পরাগরেণু ও উদ্ভিদের জনন কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে আমরা প্রাণী কোষে আমরা জানি, প্রাণী কোষের বাইরের যে লেয়ার সেটা হলো কোষ ঝিল্লি। প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নাই। আবার পরাগরেণু, আবার উদ্ভিদের জনন কোষ, এগুলোতে কোষ প্রাচীর থাকবে না। জনন কোষ মানে কি, শুক্রাণু এবং ডিম্বাণু, এগুলোতে কিন্তু কোষ প্রাচীর থাকবে না। কোষ ঝিল্লি থাকবে, কোষ প্রাচীর থাকবে না। উদ্ভিদ কোষে মধ্যপর্দা এবং কোষ ঝিল্লির মাঝখানে জড় কোষ প্রাচীরের অবস্থান। তাহলে যখন একটা কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে তখন এই কোষ প্রাচীরের সৃষ্টি হবে। আমরা কোষ বিভাজন যখন পড়াবো তখন
এগুলো আমরা ডিটেলস বুঝতে পারবো। আমরা একটা কোষ প্রাচীরের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটু খেয়াল করো, এটা একটা আংশিক ছবি। কোষ প্রাচীরের এটা একটা আংশিক ছবি। ব্র্যাকেটে কোষ প্রাচীরের গঠন ব্র্যাকেটে লিখে দিবা আংশিক। আমি লিখি নাই অবশ্য, তোমরা যখন আঁকবা ছবিটা ব্র্যাকেটে আংশিক কথাটা লিখবা, কারণ এটা পূর্ণাঙ্গ কোষ প্রাচীরের ছবি না। সবাই একটু খেয়াল করো, মাঝে একটা নীল একটা রেখা দেখতে পাচ্ছ সবাই, নীল রেখা, এটার নাম কিন্তু মধ্যপর্দা। এবং মধ্যপর্দাকে বেষ্টন করে একটা খয়েরি বর্ণের এক স্তরীয় একটা অংশ দেখা যাচ্ছে, এর নাম হলো প্রাথমিক প্রাচীর। সবুজ দিয়ে আমরা 3 স্তর বিশিষ্ট একটা অংশ দেখতে পাচ্ছি, এর নাম হলো সেকেন্ডারি প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের ভৌত গঠন যদি আমি বলি, তাহলে কোষ প্রাচীরের ভৌত গঠন 3টি স্তর নিয়ে গঠিত। হ্যাঁ, একটা হলো মধ্যপর্দা, আরেকটা হলো প্রাথমিক প্রাচীর, আর আরেকটা হলো সেকেন্ডারি প্রাচীর। আর এখানে আছে হলো পিট পিয়ার আর পিট মেমব্রেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, যেখানে আমি পিট পিয়ারের কথা বলছি, তাহলে এখানে কিন্তু পাশে পাশে 2টি কোষের কোষ প্রাচীর দেওয়া হয়েছে। এটা ডানে একটা কোষ প্রাচীর, বামে একটা কোষ প্রাচীর। তাহলে পাশাপাশি 2টি কোষের কোষ প্রাচীরের ছবি এখানে এঁকে দেখানো হয়েছে। তাহলে আমরা যদি একটা কোষের কোষ প্রাচীর চিন্তা করি, মানে এই অংশটা, এই ফাঁকা অংশ, ডান দিকের ফাঁকা অংশটা চিন্তা করি, এই ফাঁকা অংশটাকে বলবো কূপ। কয় দীর্ঘকার কূপ, কূপ। তাহলে কূপ মানে কি? কূপ অংশে শুধু কে থাকবে? কূপ অংশে শুধু মধ্যপর্দা থাকবে, প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকবে না। বাম দিকের কোষের কোষ প্রাচীর যেটা আছে এটাও কূপ। তাহলে এখানেও কি থাকবে না? এখানে শুধু মধ্যপর্দা আছে, প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর নাই। তাহলে এই কূপ নামক অংশে মানে এই দুইটা, এখানে কয়টা কোষ প্রাচীর? 2টা। পাশাপাশি 2টি কোষের কোষ প্রাচীরের যে কূপ, দুইটা দুইটা উভমুখী যে কূপ আছে, এই উভমুখী কূপের একসাথে আমরা বলবো পিট পেয়ার। 2টা কূপকে, মুখোমুখি 2টা কূপকে আমরা একত্রে কি বলবো? পিট পেয়ার। আর এই পিট পেয়ারের মধ্যে শুধু কি আছে? মধ্যপর্দা আছে, একে আমরা বলবো পিট মেমব্রেন। এই যে পিট মেমব্রেন নিচে লেবেলিং করা আছে। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম। কূপ জিনিসটা বুঝেছি, কূপ কূপ জিনিসটা বুঝলাম, স্যার কূপ। আর একবার বললে ভালো হতো। আচ্ছা, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীরের অবস্থান বুঝেছি। হ্যাঁ স্যার। মধ্যপর্দা, হ্যাঁ আচ্ছা, তাহলে ওটা যদি বুঝি তাহলে আমরা কূপটা বুঝে ফেলবো। কূপটা বললাম কি, যে দেখো এই মধ্যপর্দার ডান পাশেও ফাঁকা, বাম পাশেও ফাঁকা। তাহলে ডান পাশে ফাঁকা, এটা একটা কোষের কোষ প্রাচীরের অংশ, আর বাম দিকে যে ফাঁকাটা সেটা আরেকটা কোষের কোষ প্রাচীরের অংশ। আমরা যদি একদিকের কোষ প্রাচীর চিন্তা করি, তাহলে একদিকের কোষ প্রাচীরের মধ্যপর্দার ডান দিকে ফাঁকা অংশ, মানে এই ফাঁকা অংশটাকে বলছি কূপ। কূপ অংশে শুধু মধ্যপর্দা থাকে, এটা হলো মধ্যপর্দার অংশ। এখানে প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকবে না। তাহলে কূপ এলাকা কাকে বলবো? যেখানে শুধু মধ্যপর্দা থাকবে, প্রাইমারি প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীর থাকে না, তাকে কূপ বলে। তাহলে এখানে যেহেতু পাশাপাশি বা মুখোমুখি 2টা কূপ, এই মুখোমুখি 2টা কূপকে একত্রে বলবো পিট পেয়ার। পিট পেয়ার বুঝেছো তাহলে? কূপ আর পিট পেয়ার। আমরা হ্যাঁ একটা স্যার কোষের বুঝছি। আমরা একটা জি কোষের স্যার। কোষ প্রাচীর যখন বলতেছি, তখন ওই ফাঁকা অংশটাকে বলতেছি কূপ। হ্যাঁ, আবার যখন পাশাপাশি 2টি কোষের কোষ প্রাচীরের মুখোমুখি কূপকে আমরা একত্রে বলছি পিট পেয়ার। তাহলে এটাও পিট পেয়ার, এখানেও মুখোমুখি 2টা কূপ, এখানেও হলো পিট পেয়ার। আর এই পিট পেয়ারের মাঝখানে শুধু মধ্যপর্দা যেটা থাকবে, সেই মধ্যপর্দার নাম হবে পিট মেমব্রেন। ওকে, আচ্ছা, এবার আমরা একটু ডিটেলস যাই। তাহলে আমরা ভৌত গঠনে বলে দিয়েছি 3টা অংশ। প্রথমে আসছে আমরা মধ্যপর্দা। তাহলে কোষ প্রাচীরের যে স্তরটি 2টি পাশাপাশি কোষের মধ্যবর্তী, হ্যাঁ, সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে, তার নাম মধ্যপর্দা। আমরা একটু আগে দেখলাম পাশাপাশি 2টা কোষের কোষ প্রাচীরের মাঝখানে এটা আছে। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে মধ্যপর্দার সূচনা ঘটে এবং সাইটোকাইনেসিস পর্যায়ে পূর্ণতা পায়। তাহলে মধ্যপর্দার সৃষ্টি মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ে টেলোফেজে, এবং এর পূর্ণতা পায় সাইটোকাইনেসিস পর্যায়ে। এটা সৃষ্টি হয় কিভাবে? মধ্যপর্দার সৃষ্টি হয় কিভাবে? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দার সৃষ্টি করে। তাহলে মধ্যপর্দা কে তৈরি করছে? সাইটোপ্লাজম থেকে আসবে ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসবে
পেকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করবে। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে মধ্যপর্দা প্রথম দিকে জেলির মতো দেখাবে। তাহলে জেলির মতো দেখার কারণটাই হলো পেকটিক অ্যাসিড বেশি থাকে এই কারণে। আর যখন এটা পরে আরো যখন আস্তে আস্তে এটা পরিপক্ক হয়, তখন এটি সিমেন্টের মতো দুটি কোষকে সংযুক্ত রাখে। আবার যখন কোষ বিভাজনের সময় হয়, তখন এই মধ্যপর্দা বিগলিত হয়ে যায় এবং দুইটি আলাদা কোষ সৃষ্টি করে। তাহলে কি আমরা মধ্যপর্দা বুঝলাম? মধ্যপর্দা অংশটা আমরা বুঝেছি সবাই? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এবার যাব হলো প্রাইমারি প্রাচীর। আমরা ছবিতে দেখেছিলাম যে দ্বিতীয় স্তরটি হলো প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর। এটা কিভাবে তৈরি হয়? মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর তৈরি করে। এটি প্রাথমিক প্রাচীর। এই যে এটা হলো মধ্যপর্দার উপরে এটা তৈরি হয়েছে। এটা কিন্তু এক স্তরই ছিল। মধ্যপর্দার অন্ততলে এটি তৈরি হয়। হ্যাঁ, তাহলে এখানে এটা একটা কোষের কোষ প্রাচীরের, এটা হলো প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। আর এই পাশে বাম পাশে এটা আরেকটা কোষের কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর। এবার আসবো সেকেন্ডারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের উপরে স্তরে স্তরে সেলুলোজ ও লিগনিন জমা হয়ে যে স্তর সৃষ্টি করে তার নাম সেকেন্ডারি প্রাচীর। আমরা এখানে দেখেছিলাম সেকেন্ডারি প্রাচীরের এখানে কয়টা লেয়ার ছিল? সবুজ যে অংশ দিয়ে আমরা চিহ্নিত করেছি, 1, 2, 3টা। এই জন্য সেকেন্ডারি প্রাচীরটা হবে পুরু। স্তরটি বেশ পুরু এবং এর পুরুত্ব 5 থেকে 10 মাইক্রোমিটার এবং 3 স্তর বিশিষ্ট। কোষের পরিণত অবস্থায় এর উৎপত্তি ঘটে। এখন সেকেন্ডারি প্রাচীর সব কোষে কিন্তু দেখা যাবে না। সব কোষের কোষ প্রাচীরে সেকেন্ডারি প্রাচীর দেখা যাবে না। তাহলে কাদের দেখা যাবে না? যেমন ভাজক কোষ। যেহেতু ভাজক কোষ আমরা জানি এদের বিভাজন ক্ষমতা রয়েছে, আর ভাজক কোষ যেহেতু বিভাজন ক্ষমতা সম্পন্ন, এই জন্য এসব কোষে বিপাকীয় কাজ খুব বেশি হয়। এই জন্য এদের কোনো সেকেন্ডারি প্রাচীর থাকবে না। তাহলে কাদের থাকবে? স্থায়ী কোষ যেমন জাইলেম, ট্রাকি, ভেসেল, এদের ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে। ক্লিয়ার? তাহলে আমরা ভৌত গঠন সবাই বুঝতে পারলাম। মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। ভৌত গঠন হ্যাঁ সবাই। স্যার, বুঝছি। আচ্ছা, আমরা এবার একটা এখানে আমরা কয়েকটা কোষ আঁকাইছি। একটা পূর্ণাঙ্গ কোষ আঁকাইছি, আর পাশে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা কোষের অংশ আছে। হ্যাঁ, এটা কোষ প্রাচীরটা ভালোভাবে বোঝানোর জন্য এই ছবিটা আঁকানো হয়েছে। তাহলে কেন্দ্রে আমরা এখানে দেখতে পাচ্ছি গহ্বর, এটা হলো নিউক্লিয়াস। তাহলে এটা হলো একটা কোষের কোষ প্রাচীর, আর বাইরে আরো একটা কোষের কোষ প্রাচীর আছে। মাঝখানে যে কালো অংশটা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই মধ্যপর্দা। ঠিক আছে? মধ্যপর্দার পাশে সবুজ যে লেয়ারটা আমরা আঁকাইছি, এটাই সে হলো প্রাথমিক প্রাচীর। আর নীল যে অংশটা আছে, এটা হলো সেকেন্ডারি প্রাচীর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অংশ, এখানে হলো এই যে ফাঁকা ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম কি হবে? এখানে হবে কূপ। আমরা বলেছিলাম কূপ। কূপ। আর এখানে নাম দিয়েছি কি? প্লাজমাডেজমাটা। আমরা প্লাজমাডেজমাটা কি জিনিস পরে আসতেছি আমি। প্লাজমাডেজমাটা কূপ নামক অংশে থাকবে। আচ্ছা, আমরা এবার কূপ এলাকাটা বুঝি। কূপ এলাকাটা আমি একবার বুঝিয়েছি, আবার একটু রিভাইজ করতেছি। কূপ, তাহলে মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয়, তাই হলো কূপ। এটি প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। ঠিক আছে? তাহলে কূপ জিনিসটা আমরা এর আগে বলেছিলাম যে আমরা যদি একটা কোষের কোষ প্রাচীর চিন্তা করি, তাহলে মধ্যপর্দার পাশে বা উপরে মাঝে মাঝে কি হবে? প্রাথমিক প্রাচীর তৈরি হবে না। যদি প্রাথমিক প্রাচীর তৈরি না হয়, তাহলে সেকেন্ডারি প্রাচীরও তৈরি হবে না। হ্যাঁ, তাহলে যে সরু নলাকার গর্তের তৈরি হবে সেটাই হলো কূপ। হ্যাঁ, এটা প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। পিচ মেমব্রেনও বুঝিয়েছি তোমাকে। তাহলে আমরা কি বলেছিলাম? যে দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত, এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকলে সেই মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। আমরা ওই যে ছবিতে দেখালাম, এখানে দেখাইছি এই যে পিট মেমব্রেন। তাহলে এটা হলো মুখোমুখি দুইটা কূপ, আর মুখোমুখি দুইটা কূপের মাঝখানে যে মধ্যপর্দা বিদ্যমান, দিস ইজ
পিট মেমব্রেন। আর মুখোমুখি দুইটা কূপকে আমরা একত্রে বলেছিলাম পিট পিয়ার। এই যে মুখোমুখি দুইটা কূপকে একত্রে পিট পিয়ার বলে। প্লাজমোডেজমাটা, পিট মেমব্রেনে অতি সূক্ষ্ম অনেক ছিদ্র থাকে। পিট মেমব্রেনে অতি সূক্ষ্ম অনেক ছিদ্র থাকে, যাদের মধ্যে দিয়ে উভয় কোষের সাইটোপ্লাজম ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রক দ্বারা সংযুক্ত থাকে। সংযোগকারী এই সূত্রকে প্লাজমোডেজমাটা বলে। ঠিক আছে? তাহলে এই যে কূপ সংলগ্ন এলাকায়, এটা তাহলে একটা কোষের কোষ প্রাচীরের অংশ, এটা আরেকটা কোষের কোষ প্রাচীরের অংশ। পাশাপাশি দুটি কোষের কোষ প্রাচীরের কূপ সংলগ্ন এলাকায় ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র সাইটোপ্লাজমিক অসংখ্য সূত্রক থাকে। আর এই সূত্রকটাকে আমরা বলবো, সূত্রকের মাধ্যমে একটা কোষের কোষ প্রাচীর আরেকটা কোষের কোষ প্রাচীর যোগাযোগ রক্ষা করে থাকে, এবং যে সংযোগ নালী তৈরি করে সেই সংযোগ নালীকে বলবো প্লাজমোডেজমাটা। তাহলে আমরা এই জিনিসগুলো সবাই বুঝলাম, কূপ এলাকা, পিট মেমব্রেন, পিট পিয়ার, প্লাজমোডেজমাটা, এই টার্মগুলো সবাই বুঝলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে এই যে প্লাজমোডেজমাটা একটু আহ, বড় করে ছবি দেখানো হয়েছে। এই যে এই সংযোগ নালী তৈরি হয়েছে, তাহলে এখানেও পাশাপাশি দুটো কোষের কোষ প্রাচীর, ভিতরে একটা কোষ রয়েছে, এটা একটা কোষের কোষ প্রাচীর, আর এটা হলো বাইরের একটা কোষের কোষ প্রাচীর, মাঝখানে সংযোগ নালীটা এখানে বোঝানো হয়েছে। এটাই হলো প্লাজমোডেজমাটা। রাসায়নিক গঠন, স্যার আমরা এই চিত্রটা একটু আবার বলছেন? এটা 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 এটাই হলো এই যে হ্যাঁ স্যার। এই যে প্লাজমোডেজমাটা এখানে ছবিটা আঁকাইছি না, এই যে প্লাজমোডেজমাটা এখানে দেখতে পাচ্ছ না, প্লাজমোডেজমাটা, ওই প্লাজমোডেজমাটার একটা অংশ এখানে বর্ধিত করে আঁকানো হয়েছে নিচের বক্সটায়। ওই অংশটা এখানে বর্ধিত করে আঁকানো হয়েছে। হ্যাঁ, যে সংযোগ নালীটা দেখানো হয়েছে, যে এটা হলো একটা কোষের সাইটোপ্লাজম, এটা হলো পাশের কোষের সাইটোপ্লাজম, আর মাঝখানে এটা হলো দুইটা কোষের কোষ প্রাচীরের অংশ। তাহলে দুইটা কোষ প্রাচীর পরস্পর একটা সংযোগ নালী দ্বারা যুক্ত। হ্যাঁ, এবং এখানকার সাইটোপ্লাজম এখানকার সাইটোপ্লাজম এই সংযোগ নালী দ্বারা যাতায়াত রক্ষা করে। এই নালীটার নামই হলো প্লাজমোডেজমাটা। আচ্ছা, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, তাহলে তিনটা অংশ আমরা আগে বলেছি, মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। প্রথমে আসি মধ্যপর্দা, এখানে খুব বেশি পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে। এছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট লবণ, এদেরকে একত্রে পেকটিন বলে। এছাড়া অল্প পরিমাণে ফটোপেকটিন থাকে। তাহলে আমরা যদি মধ্যপর্দার উপাদানগুলো বলি, তাহলে বলবো পেকটিক অ্যাসিড অনেক বেশি, তারপরে থাকবে পেকটিন, আর অল্প পরিমাণে থাকবে ফটোপেকটিন। হ্যাঁ, যদি কোনো সময় মনে মনে না আসে যে অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট এটাই হলো পেকটিন, কাজে আমরা এখানে বলবো পেকটিক অ্যাসিড বেশি থাকবে, পেকটিন থাকবে, এবং সামান্য পরিমাণে ফটোপেকটিন থাকবে। প্রাইমারি প্রাচীর, প্রাইমারি প্রাচীর প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন থাকবে। এই তিনটা প্রথমে আমরা বলে নেব, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তারপরে বলবো হেমিসেলুলোজ আবার কতগুলো থাকে, যেমন জাইল্যান্স, অ্যারাবান্স, গ্যালাকট্যান্স, এগুলো হলো হেমিসেলুলোজ এর নাম। এই হেমিসেলুলোজ গুলো থাকে। আরো একটা হেমিসেলুলোজ আছে, এর নাম হলো জাইলোগ্লুকান। এই জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। যখন প্রাইমারি প্রাচীরে এই উপাদানগুলো থাকবে, তখন এই উপাদানগুলোকে আড়াআড়ি ভাবে সংযোগ রক্ষা করার জন্য জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ ক্রস লিঙ্কের ভূমিকা পালন করে। সেকেন্ডারি প্রাচীর, সেলুলোজ, লিগনিন, সুবেরিন, কিউটিন, মোম, ট্যানিন, খনিজ পদার্থ, সিলিকন, ক্যালসিয়াম অক্সালেট, কার্বনেট ইত্যাদি থাকে। এগুলো সেকেন্ডারি প্রাচীরে থাকবে। তাহলে সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন থাকে। তাহলে এগুলো হলো সবই রাসায়নিক গঠনের উপাদান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি কি আছে, সেলুলোজ। প্রাইমারি প্রাচীরেও সেলুলোজ আছে, আবার সেকেন্ডারি প্রাচীরেও সেলুলোজ আছে। আচ্ছা, রাসায়নিক গঠনের আরেকটু আমরা বলে নিই, যে প্রজাতি ভেদে কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে ভিন্নতা দেখা যায়। যেমন ছত্রাকের কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীর দেখবো আমরা কাইটিন, ওখানে কিন্তু সেলুলোজ থাকবে না। ঠিক আছে, ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন দ্বারা গঠিত। আবার শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দ্বারা গঠিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন ও লিপিড পলিমার দিয়ে গঠিত। আর এটা তো আমরা আগে বলেছি। ঠিক আছে, তাহলে এগুলো হলো
ভিন্নতা, প্রজাতি ভেদে ভিন্নতা, ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো থাকবে না, এগুলো হলো আলাদা, এগুলো ভিন্নতা রয়েছে। তাহলে আমরা সবাই রাসায়নিক গঠনটা বুঝেছি না? আমরা এবার যাচ্ছি হলো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। আমরা ওই গঠনে দেখেছিলাম যে কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি ছিল? সেলুলোজ ছিল। দেখলাম না আমরা প্রাইমারি প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীরে? প্রাইমারি প্রাচীরেও দেখেছিলাম সেলুলোজ, সেকেন্ডারি প্রাচীরে আমরা কি দেখেছিলাম? সেলুলোজ। তাহলে কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ। আর তোমরা যখন 3 নম্বর চ্যাপ্টার কোষ রসায়ন পড়বা, ওখানে সেলুলোজের গঠন দেখতে পাবা যে সেলুলোজ হলো অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু নিয়ে গঠিত। বিটা ডি গ্লুকোজ জিনিসটা কোষ রসায়নে বোঝানো হবে। 1 থেকে 3000 মানে 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। হ্যাঁ, সেলুলোজ চেইন সমান্তরালভাবে বিন্যস্ত থাকে এবং পরস্পর যুক্ত হয়ে আঁকানো সুতার মতো প্রাথমিক তন্তু মাইসেলি গঠন করে। প্রায় 100টি সেলুলোজ চেইন মিলে একটা মাইসেলি গঠন করে। মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আবার 20টা মাইসেলি সমান্তরালভাবে বিন্যস্ত হয়ে 250 অ্যামস্ট্রং ব্যাস বিশিষ্ট মাইক্রোফাইব্রিল গঠন করে। আবার 250টি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। প্রতিটি ম্যাক্রোফাইব্রিল 0.4 মিলিমাইক্রন ব্যাস হয় এবং এতে প্রায় 5 লাখ সেলুলোজ অণু থাকে। অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে তন্তু গঠন করে। কোষ প্রাচীরে জলের ন্যায়, জালের, এটা জল না হবে, এটা জালের হবে, জাল, বানান ভুল হয়েছে। তাহলে জালের ন্যায় বুনন সৃষ্টি করে। আচ্ছা, আমরা নিচে একটা অ্যারো দিয়ে চিহ্নিত করেছি, এখানে আমরা বলেছি সেলুলোজ অণু। সবাই একটু খেয়াল করো। তাহলে সেলুলোজ অণু আমরা এখন এট এ গ্ল্যান্স জানবো যে সেলুলোজ অণু কি দিয়ে গঠিত। একটু আগে পড়লাম অসংখ্য কোন গ্লুকোজ হ্যাঁ, দেখা যাইতেছে না। হ্যাঁ, এখন দেখা যায়। দেখা যায় না? স্যার, এখন দেখা যায়। দেখা যাচ্ছে? তাহলে এখানে আমরা বললাম যে হ্যাঁ এই স্যার, এখন দেখা যায়। সেলুলোজ অণু দেখা যাচ্ছে না? সেলুলোজ অণু, এই সেলুলোজ অণু অসংখ্য কি নিয়ে গঠিত? বিটা ডি গ্লুকোজ। তাহলে অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু নিয়ে সেলুলোজ অণু গঠিত। আবার অ্যারো দিয়ে কি দেখানো হয়েছে? সেলুলোজ চেইন। কতগুলো সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন বলো দেখি? কতগুলো সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেইন? 1 থেকে 3000। 1 থেকে 3000। 1000 থেকে 3000 মাইসেলি। তাহলে কতগুলো সেলুলোজ চেইন মিলে একটা মাইসেলি? 100। 100 সেলুলোজ চেইন নিয়ে একটা মাইসেলি গঠিত। আবার বলতেছি মাইক্রোফাইব্রিল। তাহলে কতগুলো মাইসেলি নিয়ে একটা মাইক্রোফাইব্রিল? 20টি। অ্যামস্ট্রং এর কথা ভুলে যাও, অ্যামস্ট্রং মনে থাকলে লিখবা, না থাকলে লিখবা না। আচ্ছা, এবার আসবো মাইক্রোফাইব্রিল। কতগুলো মাইক্রোফাইব্রিল মিলে একটা মাইক্রোফাইব্রিল? 250টা। 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল। আর অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে একটা ফাইবার বা একটা তন্তু তৈরি করে। আর এই ফাইবার বা তন্তুটাই হলো কোষ প্রাচীর। ঠিক আছে? তাহলে তোমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা এভাবে মনে রাখবা। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, এবার আসছি আমরা কোষ প্রাচীর সৃষ্টির প্রক্রিয়া। তাহলে আমরা বলেছিলাম ক্লাসের শুরুতে যে কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে দুটি অপত্য নিউক্লিয়াসের মাঝখানে বিষুবীয় অঞ্চল বরাবর ফ্রাগমোপ্লাস্ট ও গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় শর্করা সঞ্চিত হয়ে কোষ প্লেট গঠন করে। এরপর মধ্যপর্দায় রূপান্তর হয়। আর মধ্যপর্দার উপরে বিভিন্ন রাসায়নিক বস্তু যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলো জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে জানা গেছে গোলজি বডি ও এন্ডোপ্লাজম রেটিকুলাম কোষ প্লেট গঠনে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে যখন কোষ প্রাচীর প্রাথমিকভাবে যখন তৈরি হয় তখন কোষ প্লেট আকারে থাকে, আর পরে এই কোষ প্লেটের উপরে অনেক রাসায়নিক পদার্থ জমা হয়, যে কোষ প্রাচীর গঠন করে। এই হলো কোষ প্রাচীরের গঠন। ঠিক আছে? আর কাজ আমি পড়ালাম না, কাজ 2-3টা বলাই যায়। কাজটা কি হবে যে কোষ প্রাচীর একটা কোষের আকৃতি দান করে, তারপর ভিতরের অঙ্গাণু, সাইটোপ্লাজম ইত্যাদিকে রক্ষা করে,
হ্যাঁ, একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন আয়ন পদার্থের বিনিময় করে, এগুলো হলো কাজ। তাহলে আজকে ক্লাসে কোনো রকম থাকলে বলো, জিজ্ঞাসা থাকলে বলতে পারো। স্যার প্রথমে ওই যে একটা চিত্র দেখাইছিলেন না, হ্যাঁ, ওই যে স্যার এক যে প্রথমে একটা চিত্র দেখাইছিলেন না, ওই যে একমুখী, ওই যে স্যার ওই চিত্রটা একটু সমস্যা ছিল। আচ্ছা বাইর করছি, দাঁড়াও। হ্যাঁ, এটা একমুখী আবর্তন, এটা হলো সাদা অংশগুলো হলো প্রোটোপ্লাজম, আর এটা হলো গহ্বর। তাহলে একমুখী, প্রোটোপ্লাজম গুলো গহ্বরকে বেষ্টন করে একদিকে আবর্তিত হচ্ছে, একদিকে, এটাই হলো একমুখী। আর নিচের ছবিটাই কোষ গহ্বর বেশি থাকায় প্রোটোপ্লাজম বিভিন্ন দিকে আবর্তিত হচ্ছে, এটা হলো বহুমুখী আবর্তন। ক্লিয়ার? আচ্ছা, সময় প্রায় শেষ। হ্যাঁ স্যার। তোমাদের নেক্সট ক্লাসে আমি আবার জানাই দেবো। সবাই ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে খুদা হাফেজ।